এই আইপিএল এর বেশিরভাগ ম্যারে কিংবা এক পেশে ম্যাচগুলোই যেন উপহার দিচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। গত সপ্তাহে আমার মনে আছে কেকেআর এর এগেনস্টে ইডেন গার্ডেন্সে ওই শ্বাসরুদ্ধকর ম্যাচে একেবারে শেষ ওভারে শেষ বলে গিয়ে নাটকীয়ভাবে জয় পেয়েছিল এই এলএসজি। মুকুল চৌধুরী একার কাঁধেই দায়িত্ব নিয়ে ওই নিশ্চিত হারা ম্যাচে জয় এনে দিয়েছিলেন এলএসজি কে। তারপর ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তাদেরকে কিন্তু হার নিয়ে এই জায়গায় খুশি থাকতে হলো। তার মধ্যে একটা ম্যাচ আবার গুজরাট টাইটান্সের এগেনস্টে ঘরের মাঠে তারা হারের স্বাদ পেয়েছিল, আর ওই একই ফলাফল অব্যাহত থাকলো আরসিবির এগেনস্টে অ্যাওয়ে ম্যাচে, যেখানে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রজত পাতিদার টস জিতে আগে অ্যাজ ইউজুয়াল বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এলএসডির ইনিংসের শুরুটা আমি বলবো একেবারেই কিন্তু খারাপ হয়নি। 32 রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠার পর ফোর্থ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে এইডেন মার্ক্রাম, যিনি একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন, আনফর্চুনেটলি ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ওই লিডিং এজের শিকার হয়, কাভার রিজিয়ানে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আর এরপর ঋষভ পান্ত ঠিক ভেরি নেক্সট ওভারে ওই জশ হ্যাজেলউডের একটা ডেলিভারিতে পুল করতে গিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে তিনি উঠে গেছিলেন। আর তার ঠিক পরে পরে জশ হ্যাজেলউড ওই ডেঞ্জারাস নিকোলাস পুরানের উইকেটটা তুলে নিয়েছিলেন। আর এরপর একটা 36 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ক্রিজে সেট হয়ে যাওয়া ওই মিচেল মার্শ আর আয়ুষ বাদনের মধ্যে। এই পার্টনারশিপটা যখন গড়ে উঠেছিল তখন মনে হচ্ছিল যে এলএসজি ম্যাচে হয়তো কামব্যাক করলেও করতে পারে, কিন্তু 10th ওভারে ক্রুনাল পান্ডিয়া বল করতে এসে ওই কিছুটা চেঞ্জ অফ পেসে আর ওই অ্যাঙ্গেল চেঞ্জ করেই বলতে পারেন ওই ডেঞ্জারাস ছন্দে থাকা মিচেল মার্শের উইকেটটা তুলে নিয়েছিলেন, যিনি ব্যক্তিগত 40 রানের মাথায় আউট হয়ে যান। আর এরপর ক্রুনাল পান্ডিয়া তার ঠিক ভেরি নেক্সট ওভারে আব্দুল সামাদের উইকেটটাও তুলে নিয়েছিলেন। এরপর একটা 35 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আয়ুষ বাদনী আর মুকুল চৌধুরীর মধ্যে, কিন্তু এই পার্টনারশিপটা যখন ভেঙে গেল তারপরে সেইভাবে আর তাদের ইনিংসে বড় কোনো জুটিও গড়ে ওঠেনি, কিংবা সেইভাবে এক্সপ্লোসিভ নেচারে ফিনিশটাও আর কেউ দিতে পারেনি। আয়ুষ বাদনী 38 রান করেছেন, অপরদিকে মুকুল চৌধুরীও শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে বড় রান তোলার চেষ্টা করছিলেন, কিন্তু মানে যোগ্য সঙ্গের অভাবে তিনি সেই কাজটা করতে পারেনি। তিনি শেষ ওভারের সেকেন্ড ডেলিভারিতে আউট হয়ে গেছিলেন 39 রান করে। এরপর ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে আবেশ খানকে ফিরিয়ে দিয়ে রাশিকদার সালাম ওই জায়গায় এলএসজির ইনিংসের সমাপ্তি টেনে দিলেন মাত্র 146-এ। তো এই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এরকম পাটা উইকেটে এরকম ছোট গ্রাউন্ডে 147 রানের টার্গেট কোনো ব্যাপারই নয়, কিন্তু আরসিবির ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। ফিল সল্ট, যিনি এর আগের দিন একটা বিস্ফোরক স্টার্ট এনে দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে, তিনি ব্যক্তিগত 7 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। আর এরপর একটা ওই 66 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল বিরাট কোহলি আর দেবদূত পার্টিকেলের মধ্যে। এই পার্টনারশিপটার উপর ভর করে বলতে গেলে আরসিবি একটা দারুণ কামব্যাক করলো, আর ম্যাচ জয়টাও তারা অলমোস্ট ওই জায়গায় নিশ্চিত করে ফেলেছিল বলতে পারেন। পাওয়ার প্লে 6টা ওভার খুব ভালো মতো কাজে লাগিয়ে তারা 60 রান তুলে ফেলে, কিন্তু এই জুটিতে খুবই সারপ্রাইজিংলি রান করার বা লিড করার কাজটা বিরাট কোহলি করছিলেন। বিরাট কোহলি একটা দুর্দান্ত ইনিংস খেলে গেছেন 49 রানে, তবে বিরাট কোহলির উইকেট চলে যাওয়ার আগে দেবদূত পার্টিকেল ব্যক্তিগত 10 রানের মাথায় তিনি আউট হয়ে গেছিলেন আবেশ খানকে একটা বড় শট খেলতে গিয়ে। তার ঠিক ওই 2-2.5 ওভারের মধ্যে বিরাট কোহলিও কিন্তু ওই 11th ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতে লং অন ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গিয়ে আনফর্চুনেটলি ওই মাত্র 1 রানের জন্য নিজের হাফ সেঞ্চুরিটা মিস করে এলেন। তবে তিনি ওই জয়ের প্ল্যাটফর্মটা অলমোস্ট সেট করে দিয়ে গেছিলেন বলবো। এরপর একটা 35 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠেছিল ক্যাপ্টেন রজত পাতিদার আর জিতেশ শর্মার মধ্যে। এই পার্টনারশিপটাই আরসিবিকে জয়ের আরো কাছাকাছি নিয়ে চলে যায়। দুজনেই দুইটা 20 অড রানের ইনিংস খেলেছেন, কিন্তু এই দুজনকে আবার যখন 3 বলের মধ্যে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ওই প্রিন্স ইয়াদব, তখন আবার একটু কিছুটা কম্পন ধরে গেছিল ঠিকই, কিন্তু বাকি কাজটা করতে আর কোনো রকম প্রবলেমই হয়নি টিম ডেভিড আর রোমারিও শেপার্ডে। তাদের মধ্যে গড়ে ওঠা ওই 27 রানের অপরাজিত পার্টনারশিপের উপর ভর করে 15 ওভার 1 বলের মধ্যে এই 147 রানের টার্গেট অনায়াসে হেসে খেলে চেস করে জিতে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি, যার ফলে 29টা বল হাতে রেখে একটা ডমিনেটিং ভিক্টরি আবারও তুলে নিল। 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচ জিতে আরসিবি এখন বলতে পারেন মানে একেবারে বেস্ট রিদমে ফাইনেস্ট ছন্দেই রয়েছে এই আইপিএলে, সেরকমটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই এক পেশে কিংবা মেরে ম্যাচে আরসিবির জয় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন রিজনগুলোকে তুলে ধরবেন, বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা? আমি যদি এলএসজির ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে মিচেল মার্শ, যিনি একটা দারুণ ছন্দ পেয়ে গেছিলেন, 40 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলছিলেন, তার সাথে আয়ুষ বাদনীর যে একটা 36 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, ওইটার উপর ভর করে এলএসজি কিন্তু কিছুটা হলেও ম্যাচে বাউন্স ব্যাক করেছিল। কিন্তু 10th ওভারে ক্রুনাল পান্ডিয়া বল করতে এসে ওই ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি টাইপের যে ডেলিভারিটা করলেন, পেস ভ্যারিয়েশন অ্যাঙ্গেল ভ্যারিয়েশনে তিনি যে পুরোপুরি ভরকে দিয়ে প্লে রান করতে বাধ্য করলেন ওই মিচেল মার্শকে, তার উইকেটটা চলে যাওয়ার পরে কিন্তু আমি বলবো এলএসজির ইনিংসে বেশ অনেকটাই ছন্দপতন ঘটেছিল, রান তোলার গতিটা বেশ অনেকাংশেই কমে গেছিল। তো ওই মিচেল মার্শের উইকেটটাকে আপনি ডেফিনেটলি এই ম্যাচে এলএসজির হারের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন ওই ক্রুনাল পান্ডিয়া মিচেল মার্শের উইকেটটা তোলার ঠিক মানে তার স্পেলের ভেরি নেক্সট ওভারে ওই 12 নম্বর ওভারে তিনি আব্দুল সামাদের উইকেটটাও তুলে নিয়েছিলেন, যে ডেঞ্জারাস আব্দুল সামাদ আর আয়ুষ বাদনীর মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠলে, ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলে
ওই জায়গায় 170 কিংবা 80+ রান তুলে ফেলতেও পারতো লখনৌ সুপার জায়ান্টস, সেটাই হতে দেননি ওই ক্রুনাল পান্ডিয়া। আমি বলবো 10th ওভারে মিচেল মার্শ আর 12th ওভারে ওই আব্দুল সামাদ, এই ব্যাক টু ব্যাক অলমোস্ট নিজের স্পেলের 2টা ওভারে মানে 12 রানের ভেতরে 2টা উইকেট তুলে নিয়ে ক্রুনাল পান্ডিয়া আমি বলবো ওই এলএসজির ইনিংসে বেশ অনেকটাই ছন্দপতন ঘটিয়ে দিয়েছিলেন। তো এই পার্টিকুলার ক্রুনাল পান্ডিয়ার ওই স্পেলের 2 ওভারে 2 উইকেট চলে যাওয়ার এই ইনসিডেন্টটাকে আপনারা এই ম্যাচে আরসিবির জয়ের কিংবা এলএসজির হারের টার্নিং পয়েন্টের একটা দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। এবার যদি আমি আরসিবির ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে বলবো ওই ফিল সল্টের উইকেটটা প্রথমে চলে যাওয়ার পর বিরাট কোহলি আর দেবদূত পাডিক্কেলের মধ্যে যে একটা 57 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো, যে পার্টনারশিপটাই আমি বলবো শুরুতে আরসিবি জয়ের ওই টোনটা সেট করে দিয়েছিল বা পাওয়ার প্লেটাকে তারা খুব ভালো মতো কাজে লাগিয়ে 60 তুলে ফেলেছিল। ডেফিনেটলি এই 57 রানের জুটিটাকে আপনারা এই ম্যাচে আরসিবির জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বিরাট কোহলির খেলা 49 রানের ইনিংসটা, যে পার্টিকুলার ইনিংসটার মধ্য দিয়ে তিনি দুইটা ক্রুশাল পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, ওই 57 রানের পার্টনারশিপ আর তার পরবর্তীতে ক্যাপ্টেন রজত পাতিদারকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু আরো একটা 20 রানের পার্টনারশিপ করে আরসিবি স্কোরটাকে 86-তে পৌঁছে দিয়ে গেছিলেন নিজে আউট হওয়ার আগে। ওইখানে তো তিনি জয়টা অলমোস্ট নিশ্চিত করে দিয়ে গেছিলেন, যতই আরসিবি তার পরবর্তীতে 3 বলের ভেতরে 2টা উইকেট খোয়াক না কেন। ডেফিনেটলি বিরাট কোহলির খেলা ওই 49 রানের ইনিংসটাকে আপনি এই ম্যাচে আরসিবির জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন ওই 35 রানের যে ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো, মাত্র 13টা বল সময় নিয়েছিল রজত পাতিদার আর জিতেশ শর্মা, এই পার্টনারশিপটাই কিন্তু ডেফিনেটলি তাদের জয়টা, এই ডমিনেটিং ভিক্টরিটা একবারে নিশ্চিত করে দিয়েছিল, যতই তারা পরবর্তীতে 3 বলের মধ্যে নিজেদের উইকেটগুলোকে থ্রো ডাউন করে দিয়ে আসুক না কেন। এই 35 রানের ঝোড়ো পার্টনারশিপটাকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচে আরসিবির জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিন্তু এই এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে আরসিবির জয়ের কিংবা এলএসজির হারের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন, সেটা হচ্ছে এলএসজির ইনিংসের 5th আর 6th ওভার। আমি যে বললাম ওপেনিং এ একটা ভালো স্টার্ট তারা পেয়ে গেছিল, 32 রান করেও ফেলেছিল মাত্র 4 ওভারের ভেতরেই, কিন্তু তারপর খেয়াল করে দেখবেন ওই 5th ওভার আর 6th ওভারে তারা মাত্র 3 রান তুলতে পেরেছিল। 5th ওভারে জশ হেজেলউড দুর্দান্তভাবে কামব্যাক করে মাত্র 1 রান খরচ করেছিলেন মিচেল মার্শের মতো এক্সপ্লোসিভ ব্যাটার ক্রিজে থাকা সত্ত্বেও, আর তারপর 6th ওভারে রাশিদ সালামদার বল করতে এসে মাত্র 2 রান খরচ করেছিলেন। ওই পার্টিকুলার 2 ওভার মিলিয়ে মাত্র 3 রান আসার জন্য কিন্তু পাওয়ার প্লেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলো না আর লখনৌ সুপার জায়ান্টস। 6 ওভারে তারা মাত্র 35 তুলতে পেরেছিল। আর এটাই আমি মনে করি তাদের ইনিংসে যে একটা ভালো স্টার্ট তারা পেয়ে গেছিল, যে টোনটা ওই প্রথম 4 ওভারে তারা সেট করে ফেলেছিল, সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছিল, ছন্ন ছাড়া হয়ে গেছিল। আর সেই পার্টিকুলার রিজনের জন্যই নিকোলাস পুরানো তার পরবর্তীতে একাধিক ডট বল খেলে বড় শট খেলতে গিয়ে তিনি জশ হেজেলউডকে নিজের উইকেটটা কিন্তু বিলিয়ে দিয়ে আসেন। তো আমি মনে করি ওই এলএসজির ইনিংসের 5th আর 6th ওভারে মাত্র যে 3 রান এসেছিল, ওই পার্টিকুলার ইনসিডেন্টটাই তাদের ইনিংসটাকে পুরোপুরি ছন্ন ছাড়া করে দিয়েছিল। সেই পার্টিকুলার রিজনের জন্যই তারা দিন শেষে স্কোর বোর্ডে আর যেহেতু বড় রান তুলতে পারেনি, ওই কারণে ওই এলএসজির ইনিংসের 5th আর 6th ওভারটাই আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে লখনৌয়ের হারের কিংবা আরসিবির এই ডমিনেটিং ভিক্টরি আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।